প্রণয়ের অমল কাব্য পর্ব সংখ্যা 52। লেখক DRM সোহাগ। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। সামিয়া মেঝে থেকে উঠে দাঁড়ায়। শুদ্ধর জ্বর বাড়ছে তো বাড়ছেই। সে দ্রুত ওয়াশরুম থেকে মগ ভর্তি করে পানি আনে। এরপর তার গায়ের ওড়নার এক কোণা ভিজিয়ে ভিজিয়ে উল্টে পাল্টে শুদ্ধর কপালে পট্টি দিতে থাকে। শুদ্ধ বিড়বিড় করে কি যেন। সামিয়া বুঝল না। তার চোখে মুখে চিন্তার ভাঁজ। কয়েকবার ডেকেছে শুনেছে বলে, কিন্তু শুদ্ধ কোনো সাড়া দেয়নি। একটা ওষুধ খাইয়ে দিতে পারলে ভালো হতো, কিন্তু তার কাছে তো ওষুধ নেই। এখানে আছে কিনা তাও জানে না। এদিক ওদিক তাকিয়েও খুঁজে পেল না। তাই হতাশ হয়ে এই জলপট্টিকে আপাতত ভরসা করে। একটু পর পর ওড়নার কোণা ভিজিয়ে শুদ্ধর কপালে পট্টি দেয়। রাত বেড়ে যায়। শুদ্ধর জ্বর প্রথমে বাড়লেও জলপট্টি দেওয়ায় তাপটা একটু একটু করে কমে আসে। তখন বাজে রাত 3:30 প্রায়। সামিয়ার ক্লান্তিতে চোখ বুজে আসে। মেয়েটা চোখ বুঝল না। ক্লান্ত শরীর নিয়ে শুদ্ধর কপালে পট্টি দিতে থাকলো। একটু পরপর হাতের উল্টো পিঠে চেক করে। আরও 1 ঘন্টা পেরিয়ে যখন ঘড়ির কাঁটা জানান দেয় 4:30, তখন শুদ্ধর জ্বর অনেক নেমে আসে। গা হালকা ঘেমে ওঠে। শুদ্ধ নিজেই তার শরীর থেকে কাঁথা ফেলে দেয়। সামিয়া দেখল শুদ্ধর গলার দিকটা ভেজা। মেয়েটা সময় নষ্ট না করে দ্রুত ফ্যান অন করে দেয়। শুদ্ধ নড়ে চড়ে ওঠে। রাতে না খাওয়ায় ভীষণ খিদে পেয়েছে। ঘরের লাইট অফ না থাকায় পেটের ক্ষুধায় ছেলেটার ঘুম ছুটে যায়। পিটপিট করে চোখ মেলে ডান দিকে ঘাড় কাত করে সামিয়াকে দেখে অবাক হয়। ডান হাতে কপালে দুবার স্লাইড করে, এরপর উঠে বসে। ঘড়ির কাঁটায় সময় দেখল 4:40। শুদ্ধ বিস্ময় কণ্ঠে বলে, তুমি এখানে কি করছো? সামিয়া ভয় পায় লোকটা আবার তাকে বকবে নাকি। শুদ্ধ গম্ভীর গলায় বলে, এত রাতে আমার ঘরে কি করছো? সামিয়া মাথা নিচু করে চাপা কণ্ঠে বলে, আপনার জ্বর এসেছিল, এজন্য জলপট্টি দিয়েছি। শুদ্ধর শরীরটা এখনো খারাপ লাগছে। সে মেয়েটাকে কিছু বলতে গিয়েও বলল না। বেশ কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে চেয়ে রইল সামিয়ার দিকে। সামিয়া মাথা তুলে শুদ্ধর দিকে তাকালে একে অপরের চোখাচোখি হয়। সামিয়া সাথে সাথে চোখ নামিয়ে নেয়। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপনি বাইরে আসুন, আমি আপনাকে খাবার দিচ্ছি। আপনি তো রাতে খাননি। শুদ্ধ অবাক হলো। মেয়েটা সব খেয়াল রাখে তার। ইন্টারেস্টিং লাগার কথা, কিন্তু শুদ্ধর উল্টো লাগলো। তার কপালে চিন্তার ভাঁজ। মৃদু স্বরে বলে, তুমি রাতে ঘুমাওনি? সামিয়া মাথা নিচু রেখেই উত্তর করে, না। শুদ্ধ মুখ ফুলিয়ে শ্বাস ফেলল। মেয়েটা তার একটু বেশিই খেয়াল রাখে না? তার মা যখন থেকে এই মেয়েটাকে নিয়ে এখানে থাকতে শুরু করে, এর 15 দিন পেরিয়ে যাওয়ার পর শুদ্ধ তার মাকে জিজ্ঞেস করেছিল মেয়েটার ব্যাপারে। মেয়েটার বাড়ির কেউ কিছু বলে না এখানে থাকার জন্য? তার মা উত্তরে বলেছিল, কিছু বলবে না, বরং খুশিই হবে। শুদ্ধ কথাটা শুনে অবাক হয়েছিল। নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়ি গিয়ে থাকলে কেউ খুশি হয়? তার মা আবারও বলেছিল, মেয়েটা তার দুঃসম্পর্কের মামা মামির বাড়িতে থাকে, বাবা মা নেই। তার বাড়িতেও মাঝে মাঝেই গিয়ে থাকে। শুদ্ধর খারাপ লেগেছিল। সে আর কোনো কথা বলেনি। কিন্তু তার মা যে মেয়েটাকে তার সাথে জুড়ে দেওয়ার কথা ভেবেছে, এই ব্যাপারে কথা বলেনি। সে বুঝেছে তার মা মেয়েটাকে নিজের মেয়ের মতো করে দেখে, খুব আদর যত্ন করে। তার মাকে সে বুঝিয়ে নিবেই কোনোভাবে। কিন্তু এখন তার কাছে মেয়েটাকে ভয়ানক লাগছে। এতদিনে মেয়েটার তার প্রতি এত খেয়াল রাখার ব্যাপারটা খেয়াল না করলেও আজ ভীষণ চোখে লাগলো। শুদ্ধ গলা ঝেড়ে বলে, আমি এখন খাবো না, তুমি বসো। তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে, মন দিয়ে কথাগুলো শুনবে, বুঝেছো? সামিয়া অবাক হয়ে শুদ্ধর দিকে তাকায়। তার সাথে কথা বলবে, তাও আবার ইম্পর্টেন্ট? কি কথা বলবে? প্রশ্নাত্মক চোখে শুদ্ধর দিকে তাকায় মেয়েটা। শুদ্ধ সামিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে বেড থেকে উঠে দাঁড়ালো। এরপর মৃদু স্বরে বলে, ওকে বসতে হবে না, মন দিয়ে শোনো আমার কথাগুলো, তাহলেই হবে। শুদ্ধ তার ঘরের জানালার কাছে গিয়ে দাঁড়ায়। অর্ধেক খোলা জানালার থাই ঠেলে পুরোটা খুলে দেয়। এরপর অন্ধকার রাতের আকাশে দৃষ্টি নিবদ্ধ করে রেখে বলে, তোমাকে কথাগুলো বলবো, কজ এসব তোমাকে বলা প্রয়োজন। তবে এত ডিটেলসে বলছি কারণ তোমাকে আমার ভালো লেগেছে। ভীষণ শান্তশিষ্ট একটা মেয়ে তুমি, লাইক ইউ আর মাই ফ্রেন্ড। আমি জানি তুমি খুব ছোট, তবে আমার মনে হয় তুমি যথেষ্ট বুঝদার। কথাগুলো বলে শুদ্ধ একটু থামলো। সামিয়া অবাক হয়ে শুদ্ধর পানে চেয়ে আসে। শুদ্ধর তাকে ভালো লেগেছে কথাটা শুনে সামিয়ার কি যে ভালো লাগে, কিন্তু লোকটা তাকে কি বলতে চায় ভাবনার মাঝেই শুদ্ধ বলতে শুরু করে,
ভার্সিটি লাইফে যখন পা রাখি তখন ভীষণ বোকাশোকা এক ছেলে ছিলাম, লাইক আবাল টাইপ। কথাটা বলে শুদ্ধ হেসে ফেলে। এরপর আবারও বলে, আসলে আমি গ্রামের ছেলে, তোমাদের গ্রামের ছেলেই। যদিও আমি তোমাকে চিনি না, মেয়েদের চিনতাম না সেভাবে। সে যাই হোক, গ্রাম থেকে শহরে আবাল ছেলেদের কি শহুরে মেয়েরা পছন্দ করে? একদম নয়। আমি আবাল ছেলে হওয়ায় ফার্স্ট ইয়ারে অনেক র্যাগ এর শিকার হয়েছিলাম। যদিও পরবর্তীতে আমার ভাই ইরফান জানতে পারলে সবগুলোকে ধোলাই দিয়েছে ফার্স্ট ইয়ার হয়েও। এরপর আমাকে এসব ঝামেলায় পড়তে হয়নি। সে যাক, যেটা বলছিলাম, গ্রামের আবালদের তো কোনো শহরের মেয়েরা পছন্দ করে না, এই ধারণা নিয়ে খুব সাদামাটাভাবে পড়াশোনা করতাম, টিউশন করতাম। কিন্তু আমার ধারণা ভুল ছিল, কারণ কখনো কখনো গ্রামের মেয়েরা অহংকারী হয়। তারা আবাল ছেলেদের দেখে থুতু ফেলে। আবার কিছু শহরের মেয়ে পবিত্র ফুলের মতো মনের অধিকারী হয়, যারা সেই আবালদের পারলে মাথা থেকে আরও ওপরে উঠাতে চায়। শুদ্ধ দুহাত প্যান্টের পকেটে রাখে। দূর থেকে ফজরের আজান ভেসে আসে। শুদ্ধ ততক্ষণ চুপ থাকলো। সামিয়াও নীরবে অপেক্ষা করলো শুদ্ধর পরবর্তী কথা শোনার জন্য। শুদ্ধ রাতের অন্ধকারে ফারহার মুখ দেখতে পায়। তার ফারহা পাখিটা কি ভীষণ যত্নশীল। ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি ফুটে ওঠে। আজান শেষ হয়ে গেলে শুদ্ধ মৃদু হেসে বলে, ফারহা তেমনই এক পবিত্র ফুলের ন্যায় মনের অধিকারী, যে আমার মতো আবালকে পছন্দ করেছিল। মেয়েটা ছোট্ট ছিল, কিন্তু তার অনুভূতি কি যে নিখুঁত ছিল। আমার পা তো আগেই পিছলে ছিল, কিন্তু কি করে বলতাম? আমি কিন্তু তোমাদের গ্রামের এক মধ্যবিত্ত সন্তান। আমি শহরে মেয়ে ফারহার যোগ্য নয়। তাই ভেবেছিলাম ফারহা আমার চেয়ে ভালো কাউকে ডিজার্ভ করে। ডিসিশন নিয়েছিলাম আমাকে চিরকুমার থাকতে হবে। ফারহার জায়গা কাউকে দিতে পারবো না, নেভার। শুদ্ধ লাস্ট শব্দটা কেমন ভারী শোনালো। সামিয়া টলমলে চোখে পিঠ ফিরিয়ে রাখা শুদ্ধর দিকে চেয়ে আসে। শুদ্ধ পিছু ফিরলে সামিয়া দ্রুত মাথা নিচু করে নেয়। শুদ্ধ কয়েক পা এগিয়ে এসে বলে, তোমাকে এসব বলার কারণ অবশ্য তুমি ধরতে পেরেছো। আমি জানি। তুমি ভাবতে পারো আমি যদি আবালি থেকে যেতাম সারা জীবন, তবে আমাকে অন্য কেউ পেতে পারতো, রাইট? বাট ইটস রং। বউ হলে ফারহাই হতো, নয়তো চিরকুমারের ট্যাগ নিয়ে ঘুরে বেড়াতাম। এখন তো অবশ্যই ফারহাই বউ হবে। তাই আমি চাই না আমাকে নিয়ে কেউ মিথ্যা ভাবনা ভাবুক। শুদ্ধ এগিয়ে এসে বেডের ওপর থেকে তার ফোন বের করে ফারহার একটা পিক বের করে। শুদ্ধ নিজে কিছুক্ষণ চেয়ে থাকে পিকটার দিকে। এরপর সামিয়ার সামনে পিকটা ধরে বলে, এই যে আমার হবু বউ। সামিয়া পিটপিট করে দেখে ফোনের স্ক্রিনের এক কোণে হাস্যোজ্জ্বল মেয়ের মুখ। তার চোখ পানিতে টইটুম্বর। শুদ্ধ তার ফোন পকেটে রেখে মৃদুস্বরে বলে, এত সব তোমাকে কেন বললাম, এমনকি পিকটাও দেখালাম? এর কারণ অবশ্যই আছে। আমি চাই কেউ আমায় না চেয়ে আমার ভালোবাসা পাওয়ার জন্য যেন দোয়া করে, কারণ আমাকে চাওয়া মানে তার টাইম ওয়েস্ট। আর আমার ভালোবাসা পাওয়ার জন্য দোয়া করলে আমার ইচ্ছে পূরণের রাস্তায় ছোট ছোট কাঁটা থাকলেও সেগুলো পিষে যাবে দোয়ার বদৌলতে। বুঝেছো? সামিয়া বেশ কিছুক্ষণ চুপ থেকে তার চোখের জলগুলো টুপ করে পড়া থেকে বহু কষ্টে নিজেকে সামলায়। এরপর মাথা নিচু করে ছোট করে বলে, জি। শুদ্ধ মৃদু হেসে বলে, তোমাকে আমি আমার ফ্রেন্ড বলেছি। ফ্রেন্ডদের মাঝে বয়স ডাজ নট ম্যাটার। আমার মায়ের সাথে আমি কথা বলবো। আমার মা তোমাকে কিভাবে বলেছে, কিভাবে কথা দিয়েছে, এসব কিছু আমি জানি না। আমার মনে হলো আমার মায়ের চেয়ে তুমি বেশি কষ্ট পেতে পারো, তাই আগে তোমার সাথে ক্লিয়ার করে নিলাম। আমার মা আমার মতামত না নিয়ে তোমাকে কথা দিয়েছে, তার জন্য আই এম রিয়েলি ভেরি ভেরি সরি। সামিয়া চুপ থাকে। শুদ্ধ আবারও বলে, তোমার নামটা যেন কি? সামিয়া ঢোক গিলে ছোট করে বলে, জি, সামিয়া। ওহ, ওকে, নাইস নেম। তুমি এবার যেতে পারো। আমার কোনো কাজে আর হাত লাগাবে না। আমার না হওয়া বউ ভয়ঙ্কর রকম ভালো, বুঝলে? আমার কপালে কোনো মেয়ে হাত দিয়েছে জানলে বটি দিয়ে কপাল দুভাগ করে দিবে। যদিও কাজটা ভয়ঙ্কর, কিন্তু ব্যাপারটা ভীষণ ইন্টারেস্টিং। একটু থেমে বলে, আচ্ছা এসব বাদ দাও। তোমার কীরকম ছেলে পছন্দ আমাকে একটা লিস্ট দিও। আমি এক উইকের মাঝে ফার্স্ট ক্লাস ছেলে খুঁজে এনে তোমার বিয়ের ব্যবস্থা করব। সামিয়া ভেজা চোখে মলিন হাসল। সে তো এই মানুষটাকেই চাই। বলতে ইচ্ছে করল, আমি তো আপনাকেই চাই সাহেব, কিন্তু মনের কথা মুখে উচ্চারিত করার সাহস পেল না। শুদ্ধ হেসে বলে, আমার মতো কাউকে চাইলে দিন রাত কাঁদতে হবে। তুমি শান্তশিষ্ট মেয়ে, তোমার এত কাঁদলে হবে না। আমি তোমাকে এক ভদ্র ছেলে এনে দিব নে, নো টেনশন। শুদ্ধর চোখে পড়ে সামিয়ার হাতের আংটি। জিজ্ঞেস করতে গিয়েও করে না, মেয়েটা বিব্রত বোধ করবে।
এর চেয়ে এই ব্যাপারে তার মায়ের সাথে কথা বললে বেটার হবে। এরপর শুদ্ধ সামিয়ার পাশ কেটে তার ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলে, আমি আবারও খুব সরি তোমার সাথে এই ব্যাপারে লেট করে আলোচনা করার জন্য। আর আমার মায়ের তোমাকে দেওয়া কথার জন্য আরও বেশি বেশি সরি। শুদ্ধ তার ঘর থেকে বাইরে বেরিয়ে গেলে সামিয়ার চোখে জমানো এতক্ষণের অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ে। তার জীবনটা কেমন যেন। ডান হাতে চোখের পানি মুছে চুপচাপ শুদ্ধর ঘর থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে যেতে যেতে মলিন হেসে বিড়বিড় করে, আপনাকে পেতে সৌভাগ্য নিয়ে জন্মাতে হতো সাহেব, কিন্তু আমি যে অভাগী। শুদ্ধ ডাইনিং টেবিলে ফলের ঝুড়ি থেকে একটা আপেল কামড়ে কামড়ে খাচ্ছিল। সামিয়াকে তীক্ষ্ণ চোখে দেখল। তার মায়ের ওপর রাগ হলো। তার মা এরকম একটা বোকামি কেন করলো? সে তো অসুস্থ নয়, একদম সুস্থ প্রাপ্তবয়স্ক। তার মতামত না নিয়ে এরকম একটা কাজ করার এই মেয়েটা কষ্ট পাচ্ছে। সে কিছু একটা ভেবে হাসল। শুদ্ধ ভার্সিটি যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছে। পকেট থেকে ফোন বের করে ফাইজকে একটা কল করলে সাথে সাথে কল রিসিভ হয়। শুদ্ধ বাঁ হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরায়, সাথে ফাইজকে প্রশ্ন করে, ফারহা কোথায়, কি করেছে, কেমন আছে, খেয়েছে? ওপাশে ফাইজ বিরক্ত মুখে চোখ বুজে আছে, চোখের ওপর ডান হাত রাখা। শুদ্ধর কথার উত্তর না করে ডান হাত বাড়িয়ে বেডের অপর পাশে হাতিয়ে ইনায়াকে খুঁজে। ফাঁকা মনে হয় তড়াক করে চোখ মেলে তাকাই, ইনায়া নেই। ঘরের চারপাশে চোখ বুলিয়ে ইনায়াকে না পেয়ে হতাশ হয়। ওপাশে শুদ্ধর চেঁচানোয় ফাইজ উঠে বসে, বিরক্ত কণ্ঠে বলে, দিব না আমার বোনের খোঁজ তোকে। তোর বোন যে অটিস্টিক, বিয়ের আগে বলিসনি কেন? শুদ্ধ ভুরুকুসকে বলে, অটিস্টিক মানে? আমার বোন বেশি হয়েছিল নাকি? ওর জন্য হাজারটা সুপত্র ছিল। তোর মতো বেয়াদব শেয়ালের জন্যই তো আমার বোনের চাঁদ কপাল পুড়ে গেল। ফাইজ রেগে বলে, এক থাবড়া খাবি। তোর বোনের আসলে প্রবলেম রে। আমি বিয়ে করলেও ভার্জিন এখনো, বুঝ একটু। শুদ্ধ বিরক্ত হলো, এসব কি কথা? সেও বলল, তুই একটু বুঝছো না? আমি তোর বোনের ভার্জিনিটি ঘেটে দিচ্ছি না বলে। শুদ্ধ ফ্যাস ফ্যাস করে কাঁদছে। ফাইজ বিরক্ত হয়ে বলল, বাল, আমার বোনের মারাত্মক জ্বর, আর তুই মজা নিস? তোর বোন তো এক সুস্থ সবল রমণী, অথচ আমি তার 2 ইঞ্চি কাছে যাইতে পারি না। শুদ্ধ কল কেটে দিয়েছে ফারহার জ্বর শুনেই। ফাইজ হতাশ, ফাটা কপাল তার। চলুক জীবন, যেভাবে চলছে। মায়েরা বেডের ওপরে বসে হাত দিয়ে তার পায়ের নখ খুঁটছে আর গুনগুন করছে কি যেন। ইরফান গম্ভীর চোখে মায়েরার দিকে চেয়ে আছে, একটা টু শব্দও করল না। বেশ কিছুক্ষণ পর মায়েরা বেড থেকে নামতে গেলে বেডের কোনায় ইরফানের বুকে ধাক্কা খেয়ে বেচাই ঠাস করে পড়ে যায়। মৃদু আর্তনাদ করে সামনে তাকায়, ইরফানকে দেখে চোখ বড় বড় করে তাকালো। দ্রুত শোয়া থেকে উঠে বসে ভদ্রভাবে বলে, আপনি কখন আসলেন? আপনি তো আচ্ছা পাবলিক, লুকিয়ে চুকিয়ে আমার গুনগুনে গান শুনছিলেন। ইরফান বিরক্ত কণ্ঠে বলে, স্টুপিড, তুমি কেন শুনছিলে আমার গান? মায়েরা অবাক হয়, ও মাগো, এই রোবট মানবের মুখে বুলি ফুটেছে। মেকি রাগ দেখিয়ে বলল, আমি কখন শুনলাম? আপনিই তো নাচতে নাচতে এসে আমাকে শোনালেন। আমি তো জানতামই না আপনি গান গাইতে পারেন। ইরফান দুহাত প্যান্টের পকেটে দুহাত রেখে মায়রার দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি গাইনি। মায়রার মাথায় হাত দিয়ে বলে, তাহলে কে গিয়েছে? বিড়বিড় করে, কি ধরিবাজ, চোখে দেখা জিনিস অস্বীকার করে। ইরফান ডান হাতের 2 আঙুলের সাহায্যে মায়রার কপালে একটা টোকা দিয়ে ঠান্ডা গলায় বলল, আমি গিয়েছি, বাট কমপ্লিটলি আনউইলিংলি। ইউ কন্ট্রোল মি জাস্ট লাইক এ স্টুপিড গার্ল। কথাটা বলে ইরফান ওয়াশরুমের দিকে যায়। মায়েরা বোকা চোখে চেয়ে বলে, কন্ট্রোল করার জন্য রিমোট লাগে, আপনি কিনে দিয়েছেন আমাকে সেই রিমোট? ইরফান ঠোঁট বাঁকিয়ে একটু হাসলো, বিড়বিড় করে বলে, স্টুপিড লিটল গার্ল। কথাটা বলে ইরফান তার গতিপথ ঘুরিয়ে মায়রার কাছে এসে মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা চেঁচিয়ে ওঠে, আরে কি করছেন? ইরফান কিছু বলল না। ওয়াশরুমে নিয়ে গিয়ে মায়রাকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দেয়। মায়রা বুঝতে পারে তাকে গোসল করতে বলবে। ইরফান কিছু বলার আগে সে বলল, আমি এখন গোসল করব না, আমার ঠান্ডা লাগছে, এখন তো সকাল, কলেজ থেকে এসে করব, সরুন। ইরফান মায়রাকে বাঁ হাতে তার সাথে চেপে রেগে বলে, স্টুপিড, এক্ষুনি শাওয়ার নেবে। এসব স্টুপিড হ্যাবিট নিয়ে ঘোরাঘুরি করলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়েরা মোসরামুসরি করতে করতে অসহায় কণ্ঠে বলে, না প্লিজ, আমার ঠান্ডা লাগছে। আপনার শরীরে রক্ত বেশি, তাই দিনে 100 বার গোসল করেন, আমার এত রক্ত নেই, ছাড়ুন তো। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার পানে চেয়ে ডান হাতে শাওয়ার ছেড়ে দেয়। মায়রা চেঁচিয়ে ওঠে। ইরফান 2 হাতে মায়রাকে নিজের সাথে চেপে মায়রার কানের কাছে মুখ নিয়ে শীতল কণ্ঠে বলে, ব্লাড বার্নার মেডিসিন খাওয়াবো,
ডোন্ট ওয়ারি। তুমি একদিনে 100 বার শাওয়ার নেওয়ার প্রিপারেশন নাও। মায়েরা মাথা তুলে ইরফানকে দেখতে চায়। পানির ঝাপটা চোখের ওপরে পড়ায় চোখ বন্ধ হয়ে আসে বারবার। তবুও ঝাপসা চোখে ইরফানকে দেখে বোকা চোখে প্রশ্ন করে ওঠে, কেন? ইরফান মায়রার মুখ অবয়বে দৃষ্টি বোলায়। পানির কণা মায়রার মুখে একের পর এক ছুঁয়ে দিচ্ছে। তার নাক মুখ বেয়ে পড়া পানি কিছুটা মায়রার মুখে পড়েছে। ইরফান মোহিত চোখে মায়রার মুখ পানে দৃষ্টি নিবদ্ধ করে রাখে। ঠোঁট বাঁকায় সামান্য, বিড়বিড় করে, স্টুপিড, বড় হও। কথাটা বলে মায়রার ভেজা ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। শুদ্ধ ফারহার দরজার সামনে দাঁড়িয়ে আছে। ফারহার দরজা আটকানো। শুদ্ধ ফাইজের দিকে তাকিয়ে বলে, তোর বোনকে দরজা খুলতে বল, মেজাজ খারাপ হচ্ছে বলে দিলাম। ফাইজ বিরক্ত হয়ে বলল, তুই রেগে গিয়ে কিছু একটা করেছিলি। কি করেছিলি রে? না বললে না বল, তোদের ব্যাপার। কিন্তু আমার বোন এত কেঁদেছে, মানে মারাত্মক কিছুই হবে। তুই গতকাল আমার বোনটার খোঁজ না নিয়ে উল্টো বলেছিস সামিয়ানা টামিয়াকে বিয়ে করবি। এখন আমার বোনও রাগ করেছে, যা তুই খেয়ে দিয়ে বিদেয় হ যা। শুদ্ধ কটমটে দৃষ্টিতে তাকায় ফাইজের দিকে। রেগে বলে, এই বেয়াদব, তুই ওকে খবর দিয়ে দরজা বন্ধ করিয়েছিস তাই না? ফাইজ শুদ্ধর মাথায় হাত বুলিয়ে দাঁত কেলিয়ে বলে, চুল ছোট হলেও বুদ্ধি আছে তোর, হাউ বুদ্ধি। শুদ্ধর রাগ লাগছে, তার সাথে মজা নিচ্ছে এই বেয়াদবটা। শুদ্ধ দরজা আলতো হাতে থাপ্পড় দিয়ে নরম কণ্ঠে বলে, ফারহা পাখি, দরজা খোলো। ফাইজ চোখ ছোট ছোট করে বলে, আমি তোর শালা? লজ্জা করে না আমার সামনে আমার বোনকে এভাবে ডাকতে? শুদ্ধ বিরক্ত কণ্ঠে বলে, না করে না। তোর লজ্জা করলে শার্ট খুলে মুখ ঢেকে রাখ যা। বেয়াদব, ইনায়াকে আজকে নিয়ে যাব দাঁড়া। শুধু ফারহাকে একবার দেখে নেই। কথার মাঝে ফারহা দরজা খুলে দেয়। শরীর দুর্বল হয়, শুধু ঘুম পাচ্ছে। আর শুদ্ধর গলা পেয়ে মেয়েটা বেশ কিছুক্ষণ চুপ থাকলেও এখন নিজেই খুলে দেয়। তার ভীষণ ইচ্ছে করছে শুদ্ধকে দেখতে। অসুস্থ শরীরে সব রাগ অভিমান চেপে শুদ্ধকে দেখতে দরজা খুলে দাঁড়ায়। শুদ্ধ দরজা খোলার শব্দ পেয়ে ফাইজকে বাদ দিয়ে দ্রুত পিছু ফিরে তাকায়। ফারহা নিভু নিভু চোখে তাকিয়ে আছে, মুখ জুড়ে অসুস্থতার ছোঁয়া। শুদ্ধর বুকে ব্যথা হলো। দ্রুত ঘরের ভেতরে পা রেখে ফারহাকে জড়িয়ে ধরে। ফারহা চোখ বড় বড় করে তার সামনে দাঁড়ানো ভাইয়ের দিকে তাকায়। লজ্জায় দ্রুত চোখ বুজে নেয়। ফাইজ হা করে তাকায় শুদ্ধর দিকে। এটা কি নির্লজ্জ! পিছন থেকে শুদ্ধর কলার ধরে টেনে বলে, এই বেয়াদব, আমার বোনকে ছাড়। বিয়ে না করে এসব কি ঘাসাঘিসি শুরু করেছিস? শুদ্ধ ফারহাকে ছেড়ে ফাইজকে ঠেলে রুম থেকে বের করে দিয়ে বলে, যা তোর বাবা মায়ের সাথে আলোচনায় বসছ না। আমি একটু পর আসছি, শুধু একটু ধরছি তোর বোনকে, আর কিছুই করব না, যা। তুই আমার ভালো শোনা, বলে ফাইজের মুখের ওপর ঠাস করে দরজা বন্ধ করে দেয়। ফাইজ তবদা খেয়ে চেয়ে আসে দরজার দিকে। কি ফাজিল, এটা ভাবা যায়? শুদ্ধ দরজা আটকে ফারহাকে আবারও জড়িয়ে ধরে। ফারহা ক্লান্ত স্বরে বলে, কি করছো? ছাড়ো আমায়। শুদ্ধ অপরাধী সুরে বলে, সরি পাখি, এখনো তোমার গায়ে জ্বর। জ্বর বাঁধালে কিভাবে? ওহ, আমার জন্যই তো। সরি ফারহা পাখি, আর এসব ফালতু কাজ করব না রেগে। ফারহার চোখ ভিজে যায়। শুদ্ধ ফারহাকে ছেড়ে ফারহাকে কোলে নিতে গেলে ফারহা শুদ্ধকে আটকে বলে, কি করছো? আমাদের বিয়ে হয়নি। শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, সবাই শুধু এটাই বলছে কেন? আজকেই বিয়ে করব, চিন্তা করো না। ফারহা নিজে নিজেই ধীর পায়ে তার বেডের উপরে বসে। শুদ্ধ ফারহার সামনে দাঁড়িয়ে বলে, তুমি আমার সাথে ঠিক করে কথা বলো তো ফারহা পাখি। ফারহা মাথা নিচু করে রইল। তেরা কণ্ঠে বলে, আমি তোমাকে বিয়ে করব না। শুদ্ধ ফারহার মাথায় হাতে দিয়ে বলে, আরে, এত দুঃস্বপ্ন দেখতে নেই পাখি, মন ভেঙে যাবে। কথাগুলো বলে ফারহার পাশে বসে। কালকে যে ফারহা গলায় ব্যথা পেয়েছিল সেটা দেখার চেষ্টা করে। ফারহা বুঝতে পারে না। শুদ্ধকে তার কাছে দেখেই রেগে দুর্বল শরীরে শুদ্ধকে ধাক্কা দেয়। শুদ্ধর মাথা নিচু ছিল, যার ফলে ফারহার দেওয়া ধাক্কাটা শুদ্ধর গালে থাপ্পড়ের মতো হয়ে যায়। শুদ্ধ বিস্ময় দৃষ্টিতে তাকায় ফারহার দিকে। ফারহা নিজেই বুঝতে পারেনি, অবাক হয়ে শুদ্ধর দিকে তাকায়। কি বলবে বুঝতে পারছে না। শুদ্ধ তার চেয়ে অনেক বড়। সে শুদ্ধকে মারার কথা ভাবতে পারে না। এখন শুদ্ধকে তার থেকে সরাতে চেয়েছিল, উল্টো হয়ে গিয়েছে। শুদ্ধ মুহূর্তে কেমন রেগে যায়। ফারহা ভীত চোখে তাকায়। কালকের মতো কিছু করবে না তো? শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে বেডে একটা লাথি দিয়ে বলে, থাপ্পড় দিলি কেন? বউ বানাবো বলে? বউ তো বানাবোই, কিন্তু তার আগে তোর তেরামি ছুটিয়েই ছাড়বো আমি। বিয়ের কথা তোলায় কালকে তেরামি করেছিস, সব ভুলে গিয়ে চলে আসলাম, এবার একদম থাপ্পড় দিয়ে দিলি? বেয়াদব মেয়ে, বেয়াদবি ছোটাবো, ওয়েট। ফারহা ঢোক গিলে কিছু বলতে চায়, তার আগে শুদ্ধ হন হন করে ঘর থেকে বেরিয়ে যায়।
ফারা স্তব্ধ হয়ে বসে আছে, চোখ দুটো ঝাপসা। আচ্ছা, এবার দৃশ্যপট যাচ্ছে মায়েরার কাছে। মায়েরা তার কলেজ শেষে কলেজ গেট থেকে বেরিয়ে রাস্তার পাশে দাঁড়ায়। ইরফানের জন্য অপেক্ষা করছে মূলত। মায়েরা ছটফটে মন দাঁড়াতে চায় না। আশেপাশে আরেকবার চোখ বুলিয়ে ইরফানের ভার্সিটির দিকের পথ ধরে। এই কলেজ থেকে ইরফানের ভার্সিটি যেতে সময় লাগে 20 মিনিটের মতো। আগের কলেজটি এই কলেজের অপর প্রান্তে। মায়েরা একা একা পথ ধরে। ইরফান এই পথেই তাকে নিতে আসবে। দাঁড়িয়ে থাকার চেয়ে হাঁটা ভালো। কিছু দূর যেতে দুটো ছেলে বাইকের ওপরে বসে কিসব বাজে বাজে কথা বলছে। সবই মায়েরার কানে আসে। থেকে থেকে তাকে নিয়েও বলছে। মায়েরা পিছু ফিরে একবার তাকায়। ছেলে দুটো তার দিকেই চেয়ে আছে। মায়েরার রাগ হলো। ইচ্ছে করলো ঝটপট থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দিতে। ভাবনাটা ভেবে উল্টো ঘুরে নিজের মাথায় একটা চাটি মারলো। ধ্যাত, ওই ইরফানের থেকে সেও এখন অন্যদের থাপ্পড় দিয়ে দাঁত ফেলতে চাইছে। আবারও কয়েক পা এগোলে ছেলেগুলোর বেয়াদবি মার্কা কথা শুনে মায়েরা দাঁড়িয়ে পড়ে। তার পায়ে থাকা জুতো দুটোর দিকে তাকায়। সামান্য নিচু হয়ে পায়ে জুতো দুটো খুলে হাতে নেয়। এরপর ঘাড় বাঁকিয়ে ছেলে দুটোকে দেখলো তারা সিগারেট ফুঁকছে আর বাজে বাজে কথা বলছে। মায়েরার কি যে রাগ হলো। গ্রাম হলে তো এদের হাত পা ভেঙে দিত। শহর বলে একটু একটু ভয় পাচ্ছে, তবে দূর থেকে অ্যাকশন নেবে। ভাবনা অনুযায়ী খুব সূক্ষ্ম চোখে নিশানা অনুযায়ী হাতের দুটো জুতো ছেলে দুটোর দিকে ছুঁড়ে মারে। জায়গা মতো লিখেছে, একদম দুটোর নাক বরাবর। মায়েরাকে আর পাইকে। মেয়েটা খালি পায়ে দৌড় লাগায় সামনের দিকে। একবার পিছু ফিরে তাকাই। ছেলে দুটো মাত্র তার পিছু নিল। মায়েরা দৌড়ের গতি বাড়ায়। কিছু দূর গিয়ে আরেকবার পিছু ফিরে তাকালে সামনে কারো সাথে জোরে সোরে এক ধাক্কা খায়। সামনের দিকে তাকিয়ে মাথা তুলে ইরফানকে দেখে দ্রুত ইরফানকে দুহাতে সাপটে ধরে। ইরফান মায়েরার পিছনে থাকা ছেলে দুটোর দিকে তাকায়। ছেলে দুটো ইরফানকে দেখে থেমে গিয়েছে। ইরফানকে দেখে তাদের চোখে মুখে ভয় জড়ো হয়। ইরফান বাঁকা হেসে বিড়বিড় করে, বাস্টার্ড, ইউ আর ফিনিশড। এরপর দৃষ্টি ঘুরিয়ে মায়েরাকে বাঁ হাতে আগলে নিয়ে ডান হাতে মায়েরার মাথা তুলে তাকায় মায়েরার দিকে। মায়েরার শ্বাস প্রশ্বাসের গতি প্রবল। ইরফান ডান হাতে মায়েরার গাল চেপে শক্ত কণ্ঠে বলে, ওরা তোমায় টাচ করেছিল? মায়েরা মাথা নাড়িয়ে না বোঝায়। ইরফান শান্ত হয়। গাল ছেড়ে দিয়ে মায়েরার মুখে লেগে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছে দিয়ে রাগান্বিত স্বরে বলে, কলেজ থেকে বের হতে নিষেধ করেছিলাম না? স্টুপিড গার্ল, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়েরা চোখ নামিয়ে নেয়। পাশ থেকে সৌভিক অবাক হয়ে বলে, কি রে ইরফান, এটা তোর কে? সেই বাচ্চা বউটা নাকি? মায়েরা ইরফানকে ছেড়ে দেয়, কিন্তু ইরফান ছাড়ল না। বিরক্ত চোখে সৌভিকের দিকে তাকায়। সৌভিক মায়েরার দিকে চেয়ে হেসে বলে, এত সুন্দর বউ কোথায় পেলি? ইরফানের চল শক্ত হয়। মায়েরাকে কোলে তুলে নেয়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, কিন্তু চেঁচালো না। মিনমিন করে বলে, নামান নামান, হাই হাই, অনেক মানুষ। ইরফান ভাবলেশীনভাবে মায়েরাকে তার গাড়িতে বসিয়ে দেয়। বা হাতে মায়েরার গাল চেপে দাঁতে দাঁত পিষে বলে, এখান থেকে এক পা বাইরে রেখেছিস তো তোকে খুন করবো স্টুপিড গার্ল। মায়েরা কেঁপে ওঠে। ইরফান গাড়ির দরজা লাগিয়ে সৌভিকের সামনে এসে দাঁড়ায়। চোখ নিচে রাখবি। আফটার অল, চোখ তুলে নেওয়ার অভিজ্ঞতা আমার একটু বেশিই আছে। সৌভিক হেসে বলে, তুই আবার কার চোখ তুলেছিস? সবচেয়ে বড় কথা, কার জন্য? ইরফান ঠোঁট বাঁকালো একটু। সৌভিক হেসে বলে, এসব বাদ দে। তুই যে এখানে বউয়ের সাথে জড়াজড়ি করলি, অনেক স্টুডেন্ট হয়তো দেখেছে তোদের। আমিও তোর ছোটোখাটো একটা শত্রু। বাল্যবিবাহের খবর তো এবার ছড়িয়ে যাবে, তুই চাকরি হারাবি। ইরফান ভাবলেশীনভাবে উত্তর দেয়, আই ডোন্ট কেয়ার। একটু থেমে বাঁ হাত প্যান্টের পকেটে রেখে ডান হাতে সৌভিকের কলার চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলে, আই থিঙ্ক ইউ উইল বিকাম ব্লাইন্ড ভেরি সুন। কথাটা বলে সৌভিককে একটা ধাক্কা দিয়ে গটগটে পায়ে তার গাড়ির দিকে যায়। খুবই লো ভয়েসে শীষ বাজায়, ঠোঁটের কোণে বাঁকা হাসি। ইরফান খুব লো ভয়েসে শীষ বাজাতে বাজাতে মায়েরার পাশে ড্রাইভিং সিটে এসে বসে। মায়েরা পানির পট থেকে পানি খাচ্ছিল। হঠাৎ ইরফানের শীষ কানে আসতে বেচারি ইরফানের দিকে চেয়ে কেসে ওঠে। ইরফান নিজেকে স্বাভাবিক করে ঘাড় বাঁকিয়ে মায়েরার দিকে তাকায়। মায়েরার মুখে পানি ছিল। কেসে ওঠায় মুখ থেকে পানি ছিটকে ইরফানের মুখে গিয়ে পড়ে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ডান হাতে মুখ চেপে ধরে। হায় আল্লাহ, এই লোকটার সাথেই শুধু অঘটন ঘটতে হয়। এমনিতেই কেমন রেগেছিল, দাঁত ফেলার বদলে খুন করতে চেয়েছে। এখন তাকে কি করবে? ইরফান রেগে বলে, স্টুপিড গার্ল, বড় হবে না তুমি? মায়েরা অসহায় মুখ করে তাকায়। সে তো বড়ই,
ভুল কিছু হয়ে গেলেও এই লোক তাকে শুধু বলতে থাকে বড় হবে না, বড় হবে না। ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আমি বড় হয়েছি, আপনি চশমা কিনুন, এত বড় আমাকে শুধু ছোট দেখেন। ইরফান ডান হাতে তার মুখে লেগে থাকা পানির কণা মুছে নেয়। মায়রার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, আর ইউ শিওর? মায়েরা মাথা ওপর নিচ করে হ্যাঁসূচক সম্মতি দেয়। ইরফান ঘাড় ঘুরিয়ে সামনে তাকায়, গাড়ি স্টার্ট দিয়ে স্টিয়ারিং ঘোরায়, ঠোঁট বাঁকায় সামান্য, দৃষ্টি রাস্তার পানে রেখে ঠান্ডা গলায় বলে, ওকে, ভেরি সুন প্রুফ নিয়ে নিব। মায়েরা বোকা চোখে তাকিয়ে থাকে ইরফানের দিকে। হাতে থাকা পানির পট থেকে আরও কিছুটা পানি খেয়ে নেয়। এরপর পানির পটটি ব্যাগে রেখে দুপা সিটের ওপরে তুলে বসে, পায়ের মোজা খুলে সিটে মাথা এলিয়ে শান্তিতে চোখ বুজে নেয়। এরপর কিছু একটা ভাবতেই তড়াক করে চোখ মেলে ইরফানের দিকে তাকায়। ইরফানকে একা একা কথা বলতে শুনে মায়েরা চোখ ছোট ছোট করে তাকায়। কানে ফোন নেই, দু হাতে স্টিয়ারিং ঘোরাচ্ছে, তাহলে একা একা কার সাথে কথা বলছে? ভাবনা অনুযায়ী মায়েরা একটু এগিয়ে গিয়ে ইরফানের মুখের সামনে তার মুখ নিয়ে দেখার চেষ্টা করে ইরফান কি করছে। বেচারি সঠিকভাবে কিছু করতে তো পারে না। ঠাস করে ইরফানের কোলের ওপর মুখ থুবড়ে পড়ে যায়। ইরফান কথা বলতে বলতে বিস্ময় দৃষ্টিতে তাকায় তার দুপায়ের ওপরে উপুর হয়ে থাকা মায়েরার দিকে। মায়েরা দ্রুত মাথা তুলে বলে ওঠে, সরি সরি। কথাটা বলে দ্রুত তার সিটে ঠিক হয়ে বসতে গেলে ইরফান বাঁ হাতে মায়েরাকে টেনে তার কোলে বসায়। ড্যাশবোর্ডের ওপর থেকে ফোন নিয়ে লাইন কেটে আবারও ফোন সেখানে রেখে দেয়। মায়েরা ঢোক গিলে ঘাড় ঘুরিয়ে ইরফানের দিকে তাকিয়ে মিনমিন করে বলে, সরি, আসলে আমি চোখ চেক করছিলাম। আপনি পাগল হয়ে গেলেন নাকি? ইরফান সাথে সাথে বলে ওঠে, হয়েছি। মায়েরা অবাক হয়ে বলে, কি? ইরফান বাঁ হাতে মায়েরার মাথার সামনের দিকে ঘুরিয়ে দেয়, দৃষ্টি সামনে রেখে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে বলে, পাগল। মায়েরা কি বলবে বুঝলো না। এই লোকটা কি সত্যি সত্যি পাগল হলো নাকি? নিজেই নিজেকে পাগল বলছে। ইরফান বাঁ হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে ডান হাতে কানের ব্লুটুথ খুলে গাড়ির ড্যাশবোর্ডের ওপরে রাখে। মায়েরা বোকা চোখে দেখলো ইরফানের ফোনের পাশে ব্লুটুথ রাখলো ইরফান। এবার বুঝলো আসল কাহিনী। ধ্যাত, তার মাথায় এটা আসেনি কেন? ইরফান মায়েরার হিজাব এর নিচ দিয়ে তার বাঁ হাত ঢুকিয়ে দেয়। মায়েরা চেঁচিয়ে ওঠার আগে ইরফান মায়েরার গলা চেক করে মৃদুস্বরে বলে, শীত লাগছে? মায়েরা ঢোক গিলে। ইরফানের হাত তার গলায় বিচরণ করছে। মায়েরা উসখুস করে। ইরফানের হাত ধীরে ধীরে গলা থেকে নিচের দিকে নামতে নিলে মায়েরা হিজাবের ওপর দিয়ে ইরফানের হাত দুই হাতে ধরে মিনমিন করে বলে, কি করছেন? ইরফান ডান হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরায়, দৃষ্টি রাস্তায়, গম্ভীর গলায় বলে, আমাকে বলনি কেন? মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। অনেকক্ষণ থেকে এসি চলছে, সে তো বেশিক্ষণ এসি সহ্য করতে পারে না, কিন্তু এই লোকটা তো ঘেমে যায়। মায়েরাকে চুপ থাকতে দেখে ইরফান ধমকে বলে, স্টুপিড গার্ল, অ্যান্সার করছো না কেন? হঠাৎ ধমকে মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে। ইস, এই লোকটা আস্ত এক খবিশ, শুধু ধমক দেয়। ইরফান গাড়ির এসি অফ করে, গাড়ির গ্লাস নামিয়ে দেয়। এরপর ফোঁস করে শ্বাস ফেলে মৃদুস্বরে বলে, ছেলে দুটো কি করছিল তোমায়? মায়েরা বিচার দেওয়ার মতো করে বলে, জানেন, ওরা খুব খারাপ। আমাদের গ্রামেও এমন বখাটে ছেলে ছিল, ওদের মতোই। আমি ক্লাস 10-এ ওঠার পর স্কুলেই যেতে পারতাম না ওদের জন্য, এত ডিস্টার্ব করতো পথে। প্রায় 3 মাসের মাথায় সেই ছেলেগুলো আর জ্বালায়নি। সবচেয়ে বড় কথা, ওরা কানা হয়ে গিয়েছিল। ইরফান গম্ভীর গলায় বলে, একটি চোখ ভালো ছিল? মায়েরা কথার তালে বলে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওরা ওই একটি চোখ দিয়েই আমাকে আর কখনো দেখেনি। ডিস্টার্ব করা তো দূর, কিভাবে যে এমন? বলতে বলতে মায়েরা থেমে যায়। কিছু একটা ভেবে অবাক হয়ে বলে, আপনি কি করে জানলেন? ইরফান মায়েরার আড়ালে এক পেশে সামান্য হাসলো, গলা নামিয়ে বলে, আই নো এভরিথিং। মায়েরা বেশ কিছুক্ষণ চুপ থেকে, লোকটা তো সেই গ্রামে যেত, জানতেই পারে। এটা ভেবে মায়েরা এবার ভাবনাকে বিদায় দিল। মনে পড়ল, তার তো কলেজের জুতো নেই, সে ছুঁড়ে ফেলেছে। এখন কলেজে কি পরে আসবে? ঘাড় বাঁকিয়ে ইরফানকে দেখে আবদার করে বলে, আমাকে একজোড়া জুতো কিনে দিবেন? ইরফান আর চোখে একবার তাকায় মায়েরার দিকে। মায়েরা উত্তরের অপেক্ষায় চেয়ে আছে। ইরফান ছোট করে বলে, দিব। মায়েরার মুখে হাসি ফুটে ওঠে। প্রায় 20 মিনিটের মতো গাড়ি ড্রাইভ করে ইরফান একটা শু স্টোরের সামনে গাড়ি সাইড করে। মায়েরা ইরফানের বুকে ডান গাল ঠেকিয়ে ঘুমিয়ে পড়েছে। ইরফান বেশ কিছু সময় চুপচাপ বসে রইল, ডান হাতে মায়েরার মুখটা উঁচু করে ধরে।
মায়েরা ঘুমের ঘোরে একটু কেঁপে ওঠে, আবারও গভীর ঘুমে তলিয়ে যায়। ইরফান মায়েরার ঠোঁটের নিচে ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে আলতো চাপ দেয়। মায়েরা শব্দ করে শ্বাস ফেলে। চোখে মুখে বিরক্তির আভা ফুটে ওঠে। ইরফানের ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা। মৃদুস্বরে বলে, মাই বাট ফ্লাওয়ার। ইরফান মায়েরাকে ড্রাইভিং সিটে বসিয়ে দেয়। এরপর মায়েরার দিকে কিছুটা ঝুঁকে মায়েরার মাথার হিজাব আলগা করে দিয়ে মায়েরাকে আলতোভাবে রেখে গাড়ির ডোর শব্দহীনভাবে লাগিয়ে দেয়। এরপর শু স্টোরের দিকে এগিয়ে যায়। মায়েরার কলেজে পড়ার জন্য 4 জোড়া ক্যানভাস শু, 4 জোড়া স্নিকার্স শু আর 4 জোড়া অক্সফোর্ড শু চুজ করে নিয়ে নেয় ইরফান। এরপর শু স্টোর ঘুরে ঘুরে 4 জোড়া বুটস, 4 জোড়া লোফার শু, 5 জোড়া পাম শু, মোট 25 জোড়া শু কিনে নেয়। এরপর আবারও চোখ বুলিয়ে ব্ল্যাক কালার আরও 5 জোড়া শু নিয়ে নেয়। এরপর ইরফান শুগুলোর বিল মিটিয়ে একজন লোক দ্বারা সবগুলো শু গাড়ি পর্যন্ত আনিয়ে নেয়। ইরফান গাড়ির ডিকি খুলে দেয়। লোকটি সবগুলো জুতোর বক্স ডিকির ভেতরে রেখে দেয়। ইরফান আর 1 সেকেন্ডও সময় নষ্ট না করে দ্রুত পায়ে গাড়ির ডোর খুলে মায়েরাকে দুহাতে আগলে নিয়ে সে সিটে বসে ঘুমন্ত মায়েরাকে তার কোলে বসালো। মায়েরা নড়ে চড়ে আবারও ঘুমে তলিয়ে যায়। যিনি জুতোর বক্সগুলো ইরফানের ডিকিতে তুলে দেয় তিনি জানালার কাছে এসে শব্দ করে কিছুটা রেগে বলে, আজব ভাই তো আপনি, টাকা না দিয়ে। কথার মাঝে ইরফান জানালার ফাঁক দিয়ে তার ডান হাত বাইরে বের করে লোকটির কলার ধরে আরেকটু নিচে শার্টের অংশ চেপে ধরে রাগান্বিত চোখে তাকায়। কণ্ঠ নিচু করে দাঁতে দাঁত চেপে বলে, গলায় এত জোর কেন? দেখছিস না ঘুমাচ্ছে? লোকটি অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। দৃষ্টি ঘুরিয়ে মায়েরার দিকে তাকালে ইরফান রেগে বলে, বাস্টার্ড, চোখ নিচে, আদারওয়াইজ চোখ তুলে নিব। ইরফানের কণ্ঠ খুবই ক্ষীণ তবে কঠোর শোনায়। লোকটি এ পর্যায়ে একটু ভয় পায়। চোখ সরিয়ে নেয় দ্রুত মায়েরার থেকে। মায়েরা নড়ে চড়ে উঠলে ইরফান লোকটির শার্ট ছেড়ে মায়েরার দিকে তাকায়। লোকটি এবার নরম কণ্ঠে বলতে নেয়, স্যার আমার। ইরফান ডান হাত উঁচু করে লোকটিকে থামিয়ে দেয়। লোকটি থেমেও গেল। এতক্ষণে এইটুকু বুঝেছে ইরফান খুব বেশি সুবিধার নয়। ইরফান মায়েরাকে শান্ত হতে দেখে তার ওয়ালেট থেকে 1000 টাকার নোট লোকটির দিকে বাড়িয়ে দেয়। ভদ্রলোক ভদ্রতার সহিত বলে, স্যার খুচরো নেই। ইরফান মৃদু স্বরে বলে, পুরোটা রাখো। এরপর গাড়ির গ্লাস উঠিয়ে দেয়। গাড়ির এসি ছেড়ে দেয়। এরপর ডান হাতে মায়েরার মুখে লেগে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছে দেয়। বাঁ হাতে মায়েরার কপাল কিছুটা উঁচু করে গলার ভাঁজে লেগে থাকা ঘাম মুছে দেয়। মায়েরা ঘুমের ঘোরে এত নড়াচড়া পেয়ে ভীষণ বিরক্ত হয়। চোখ মুখে বিরক্তির ভাঁজ। ঘুমের ঘোরে বিড়বিড় করে ডাকে, শিশুওয়ালা। ইরফান সাথে সাথে প্রত্যুত্তর করে বলে, বলো বাট ফ্লাওয়ার। মায়েরা অস্পষ্ট স্বরে ঘুম জড়ানো কণ্ঠে আওড়ায়, তুমি আমার শিশুওয়ালা। ইরফান কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকায় মায়েরার দিকে। ইরফানের কেমন অস্থির লাগলো মায়েরার মুখে তুমি ডাক শুনে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মায়েরার শুকনো ঠোঁট জড়ায় একটা গাঢ় চুমু আঁকে। মায়েরা কেঁপে ওঠে। ইরফান দুহাতে মায়েরাকে তার বুকে চেপে ধরল। মায়েরা ঘুমে বিভোর। ইরফান ঠোঁট চওড়া করে হাসে। মায়েরার কানের কাছে মুখ নিয়ে গিয়ে মৃদুস্বরে বলে, ইয়াহ বাটফ্লাওয়ার, আই অ্যাম অনলি ইয়োর দ্য উইস্টলার। হ্যাঁ বাটফ্লাওয়ার, আমি শুধু তোমারই শিশুওয়ালা। এই কথার মানে বুঝছো? এরপর ইরফান সোজা হয়ে বসে মায়েরার দিকে তাকায়। মায়েরা পিটপিট করে চোখ মেলে তাকায়। চোখ মুখে ঘুমের বন্যা। মায়েরা ইরফানকে ঝাপসা দেখে ঘুম জড়ানো কণ্ঠে আদো আদো সরে বলে, কিছু বলবেন? ইরফান মায়েরাকে চোখ খুলতে দেখে নিজেকে স্বাভাবিক করে নিয়ে গম্ভীর গলায় বলে, নো। মায়েরা আবারও চোখ বুজে আসে। ভীষণ ক্লান্ত লাগছে। তবুও কোনো রকমে নিজেকে সামলে ইরফানের বুকে থেকে উঠে বসে। দুলতে দুলতে ডান দিকে ঠাস করে পড়তে নিলে ইরফান দ্রুত মায়েরাকে আগলে নেয়। বাঁ হাতে মায়েরার মাথা তার বুকে চেপে মৃদুস্বরে বলে, স্টুপিড গার্ল, ঘুমাও। এরপর গাড়ি স্টার্ট দেয় ইরফান। মায়েরাও আর নড়াচড়া করলো না, আবারও ঘুমিয়ে গেল। মায়েরা সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ পড়তে নেয়। এরপরই বই নিয়ে বেলকনিতে গিয়ে একটু একটু পড়াশোনা করে। একটু পরপর বাগানের দিকে তাকাই। যেখানে ইরফান কতভাবে যে ব্যায়াম করলো সে ঘন্টাখানেক হলো। মায়েরা 2 মিনিট বাইরের দিকে তাকিয়েছে। 10 মিনিট ইরফানকে দেখেছে। কিছুক্ষণ পর ইরফানকে আর দেখতে না পেয়ে ঘরে চলে আসে। হঠাৎ মনে পড়ে তার কলেজের জুতো কেনা হয়নি। ঘরে এসে ইরফানকে না দেখে হতাশ হলো। তাহলে কি তারা আজ কলেজে যাওয়া হবে না? ঘর থেকে বেরিয়ে গেলে রিতার সাথে দেখা হয়। মায়েরা রিতার হাত ধরে বলে, চলো রিতা আপু, আজ আমরা সারাদিন গল্প করি। আমার কলেজ যাওয়া হবে না। কেন? আমার জুতো নেই। তোমার ইরফান ভাইকে কিনে দিতে বলেছিলাম, দেয়নি। কিপটা লোক। 1 জোড়া জুতোই তো চেয়েছি।
মায়রার কথায় রিতা হেসে ফেলল। মায়রার হাত ধরে সিঁড়ি বেয়ে নিচে নেমে একটা নতুন জুতোর র্যাকের সামনে দাঁড় করিয়ে বলে, এই পুরো র্যাক ভর্তি জুতো। তুমি কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়াই দেখতে পারোনি। মায়রা জুতোর র্যাক খুলে দেখলো আসলে একটা ভর্তি র্যাক। বেশ কয়েকটা বক্স চেক করে অবাক হয়। রিতাকে সহ আরো দুজন কাজের মেয়ে সহ মায়েরা সবাইকে যে যে কয়টা পারলো হাতে হাতে করে ইরফানের ঘরে নিয়ে যায়। ইচ্ছাটা মায়রার, সে সবগুলো এখন পড়ে পড়ে দেখবে। মেঝেতে সব রাখা হলে মায়েরা সবগুলো জুতো বক্স থেকে বের করে। বক্সগুলো এক সাইডে রেখে সব জুতো সাজিয়ে রাখলো। এতগুলো জুতো একসাথে দেখে তার মনে হচ্ছে সে হকারি করতে নেমেছে। শুধু এটা ঘর না হয়ে রাস্তা হলে একদম মিলে যেত। মায়েরা মাথায় হাত দিয়ে জুতোগুলো সামনে বসে আছে। পুরো 30 জোড়া জুতো। এতগুলো জুতো কার জন্য কিনেছেন? ভাবনা রেখে মায়েরা একটা একটা জুতো ট্রাই করতে লাগলো। প্রতিটা জুতো পরে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। 3 ধরনের জুতো, যেগুলো কলেজের জন্য, বাকিগুলো এখানে ওখানে পরার জুতো। মায়েরা একজোড়া জুতো পরে আয়নার সামনে স্টাইল করে হাঁটছে। পরনের ওড়নাটা খুলে রাখলো, এটা ডিস্টার্ব করছে। চুলগুলো খোপা করে নিলেও হাঁটাহাঁটির ঠেলায় খুলে গিয়েছে। মায়েরা জুতো পরে র্যামশো এর মতো করে হেঁটে হেঁটে আয়নার সামনে নিজের পায়ের দিকে তাকিয়ে দেখছে। মুখে হাসি। ইরফান ঘরের দরজার সামনে বেশ অনেকক্ষণ থেকেই দাঁড়িয়ে আছে। মায়েরার কার্যকলাপ নিশ্চুপ হয়ে দেখছে। মায়েরা ঘুরে ঘুরে নিজেকে দেখছে। এখানে কালো জুতোর সংখ্যা সবচেয়ে বেশি। মায়রার সবগুলো জুতোই ভীষণ পছন্দ হয়েছে। লাস্ট জুতো চেঞ্জ করে আয়নার সামনে দাঁড়ায়, আবারও কোমর এদিক ওদিক করে হাঁটে। ইরফান দু হাতে আড়াআড়িভাবে বুকে গুজে মায়রাকে সূক্ষ্ম চোখে পরখ করে। মায়রার ঢং করে হাঁটা দেখে বেশ কয়েকবার অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটেছে। মায়রা লাস্ট জুতোটা পরে কোমরে বাঁ হাত রাখে, ডান পাশ আয়নার দিকে হয়ে দাঁড়িয়ে সামনের দিকে একটু হাঁটে। এরপর চুলগুলো ঝাড়া দেওয়ার মতো করে ডান দিকে ঘাড় বাঁকিয়ে তাকায়। দৃষ্টি পেছন দিকে চলে যায়। দরজায় ইরফানকে দেখে মায়রার চোখ বড় বড় হয়ে যায়। দ্রুত পিছন ফিরে জিহ্বায় কামড় দেয়, চোখ মুখ খিচিয়ে নেয়। ইরফান ঠোঁট প্রসারিত করে হাসে। মায়রা দ্রুত জুতো খুলে পিছু ফিরে দৌড়ে গিয়ে ওড়নাটা গায়ে জড়িয়ে নেয়। এখন কি করবে? সব মান সম্মান শেষ। এই লোকটা এসেছে তাকে একবারও বলেনি। পিছু ফিরলে ইরফানকে তার কাছে দেখে আবারও চোখ বড় বড় হয়ে যায়। ঘাড় ঘোরাতে নিলে ইরফান মায়রাকে তার দিকে ফিরিয়ে দাঁড় করায়। মায়রা মাথা নিচু করে মিনমিন করে বলে, আসলে আমি দেখছিলাম। থেমে যায়। তার কি যে লজ্জা লাগছে। একটু পর নিজেকে সামলে চোখ তুলে তাকায় ইরফানের দিকে। ইরফান গম্ভীর চোখে মায়রার দিকে চেয়ে। দুজনের চোখাচোখি হয়। মায়রা মিনমিন করে প্রশ্ন করে, এতগুলো জুতো কার জন্য কিনেছেন? ইরফান সাথে সাথে উত্তর করে, জাস্ট ফর ইউ। মায়রা অবাক হয়ে বলে, এতগুলো জুতো কিনেছেন কেন? ইরফান মায়রার কপালের বাম পাশ থেকে ডান পাশে বুড়ো আঙুলে আলতো হাতে ঘোরায়। মায়রার চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, মাই উইশ। পছন্দ হয়েছে? মায়রা কথার তালে খুশি হয়ে বলে, ভীষণ। কথাটা বলে কেমন যেন অস্বস্তিতে পড়ে যায় মেয়েটা। মাথা নিচু করে নেয়। ইরফান সূক্ষ্ম হেসে ছোট করে বলে, গুড গার্ল। এরপর উল্টো ঘুরে ওয়াশরুমের দিকে যেতে যেতে ঠোঁট বাঁকিয়ে হাসে। ছোট করে একটুখানি শীষ বাজায়। মায়েরার বুক ধরফর করে। তার প্রিয় শীষ। ইরফানের উন্মুক্ত ফর্সা ঘামযুক্ত পিঠটার দিকে তাকিয়ে থাকে। ইরফানকে তার সবভাবেই খুব ভালো লাগে। ঠোঁটের কোণে মৃদু হাসি লেগে। ফারহা ভার্সিটিতে পা রেখে এদিক ওদিক চোখ ঘুরিয়ে শুদ্ধকে খোঁজে। মেয়েটার গায়ে হালকা জ্বর। গতকাল শুদ্ধ তাকে ভুল বুঝেছে। এরপর থেকে ফারহা কতগুলো যে কল করেছে শুদ্ধকে, শুদ্ধর কোনো রেসপন্স পায়নি। গতকাল ভার্সিটিতে আসতে পারেনি। জ্বর বেড়েছিল খুব। আজ একটু কম লাগছে। যদিও তার মা আসতে নিষেধ করেছিল, সে শোনেনি। শুদ্ধকে সে আজ নিজে থেকে কল দিত না সেভাবে। তাদের এই অনুভূতির প্রথম প্রথম ফারহা দিনে হিসাব করা ছাড়া কল করত শুদ্ধকে একটা ওটার বাহানায়। শুদ্ধ প্রথম দিকে তাকে ভীষণ অ্যাভয়েড করত। কথাটা মনে আসতে চোখের কোণে জলকণার আবির্ভাব হলো। মাথা নিচু হাঁটতে লাগলো। সেই দিনের কথাগুলো ভাবলে হাসি পায়। ভীষণ পাগলামি করত শুদ্ধর সাথে একবার কথা বলার জন্য। এরপর যখন একটু একটু বুঝতে শুরু করেছিল শুদ্ধকে, তখনই মিশকার জন্য শুদ্ধ তাকে থাপ্পড় মারল। এরপর থেকে ফারহার অভ্যেস বদলে যায়। পাগলামির লাগাম টানে। শুদ্ধ তাকে সবসময় অন্য মেয়েদের নিয়ে নয়তো তাকে তিরস্কার করে কথা বলতো, কিন্তু কালকের মতো এতটা অ্যাভয়েড কখনো করেনি। কোথা থেকে শাহেদ দৌড়ে আসে ফারহার পাশে দাঁড়িয়ে বলে, কিরে, কখন আসলি? ফারহা মাথা তুলে বিরক্তি কণ্ঠে বলে,
তুই আমার থেকে 100 হাত দূরে থাকবি। শাহেদ অসহায় মুখ করে বলে, আমি আবার কি করলাম? তোর জন্য তো শুদ্ধ ভাই। থেমে যায় ফারহা। দূর থেকে নুসরাত দৌড়ে এসে ফারহার পাশে থেকে বলে, আরে শুদ্ধ দুলাভাই কষ্ট পায়, তিনি কষ্ট পেলে আমাদের ফারহা বেবিও কষ্ট পায়, বুঝিস না? ফারহা রেগে তাকালো নুসরাতের দিকে। কিছু না বলে ধূপধাপ পা ফেলে তার ক্লাসরুমের দিকে যায়। সাজিদ শাহেদ এর দিকে তাকিয়ে বলে, তুই মেয়েদের গায়ের ওপরে পড়িস কেন? তোর জন্য ওর সাথে শুদ্ধ স্যারের ঝামেলা হচ্ছে। নুসরাত আর শাহেদে একসাথে বলে ওঠে, এই যে আসছে আমাদের মহৎ ভদ্র সুশীল বিদ্যাসাগর কালামানিক। সাজিদ বিরক্ত হয়ে তার ক্লাসের দিকে পথ ধরে। নুসরাত আর শাহেদ একসাথে হেসে ওঠে। ফারহার মন খারাপ। আজ শুদ্ধর ক্লাস নেই। কখন ক্লাস শেষ হবে? সে শুদ্ধর সাথে কথা বলবে। ছটফটানি মন নিয়ে মেয়েটা প্রথম ক্লাস শেষ করলো। এরপর কোনো দিকে না তাকিয়ে দ্রুত ক্লাসরুম থেকে বের হয়ে যায়। পিছন থেকে তার ফ্রেন্ডের ডাক শুনল না, ফিরেও তাকালো না। ফারহা আশেপাশে চোখ বুলাই, মূলত শুদ্ধকে খুঁজছে। হাঁটতে হাঁটতে শুদ্ধর অফিস রুমের দিকে চলে এসেছে। শুদ্ধ তার অফিস রুমের দিকে হেঁটে যাচ্ছিল। ফারহা এক প্রকার দৌড়ে শুদ্ধর পিছনে গিয়ে ডাক দেয়, শুদ্ধ ভাই। শুদ্ধর পা থেমে যায়, তবে পিছু ফিরল না। ফারহা আবারও অপরাধীর ন্যায় বলে, শুদ্ধ ভাই, আমি সরি। শুদ্ধ পিছু ফিরে তাকায়, রেগে বলে, এখান থেকে যাও ফারহা, এটা তোমার বাসা নয়, এটা ভার্সিটি। ফারহা অসহায় কণ্ঠে বলে, শুদ্ধ ভাই আমার একটা কথা। শুদ্ধ ধমক দেয়, ফারহা আমি কিন্তু থাপ্পড় দিয়ে দিব যে কোনো টাইমে, এখান থেকে যাও। ফারহার চোখ জোড়ায় জলকণা চিকচিক করে। সে মানল না। দুপা এগিয়ে এসে ভাঙা গলায় ডাকে, প্লিজ শুদ্ধ ভাই একবার। শুদ্ধ এবার আগের চেয়েও জোরে ধমক দেয়, ফারহা যাবে তুমি নাকি মার খাবে? ফারহা মাথা নিচু করে নেয়। শুদ্ধ ফারহাকে এখানে দেখে আবারও ধমকে বলে, ফারহা তুমি একটা বেয়াদব নারী, বুঝেছো? যাও এখান থেকে। ফারহা চোখে টইটুম্বর পানি নিয়ে মাথা তুলে তাকায়। কিছু বলার জন্য মুখ খুলতে নিলে শুদ্ধ এবার বেশ কড়া একটা ধমক দেয়। ফারহা কেঁপে ওঠে। শুদ্ধ তার অফিস রুমে গিয়ে ঠাস করে দরজা আটকে দেয়। ফারহা মাথা নিচু করে বেশ কিছুক্ষণ বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে রইল। শুদ্ধ যদি দরজা খুলে সেই আশায়, কিন্তু শুদ্ধ দরজা খুলল না। ফারহা নীরব অস্ত্র সাথে নিয়ে এগিয়ে গিয়ে ভার্সিটির মাঠের এক কোণায় নিরিবিলি একটা জায়গায় বসে। কিছুক্ষণের মাঝে ফারহার পাশে নুসরাত এসে বসে। অবাক হয়ে বলে, এখানে একা কি করছিস? তোর যে ক্লাস ছিল। ফারহা মাথা নিচু করে বিরক্ত হয়ে বলে, আমি এই স্যারের ক্লাস করি না। কেন? কারণ এই সৌভিক স্যার একটা বেয়াদব। নুসরাত অবাক হয়ে বলে, কেমনে জানলি? দেখতে তো ভালোই লাগে। ভেতরে ভেতরে কালোতে ভরা। সৌভিক স্যারকে ফারহার একদম পছন্দ নয়। একদিন তাদের বাড়িতে গিয়েছিল ওই সৌভিক, তাকে বাজে কথা বলেছিল। শুদ্ধ সেদিন রেগেছিল খুব। তখন ফারহা চিনত না এই স্যারকে, কারণ তাদের ক্লাস নিত না তখন। পরে তার ভাইয়ের থেকে এই সৌভিক স্যারের ব্যাপারে শুনেছিল। নুসরাত ফারহার কাঁধে হাত দিয়ে বলে, এভাবে কাঁদছিস কেন? ফারহার চোখ থেকে আবারও পানি গড়িয়ে পড়ে। নাক টেনে কালকে শুদ্ধকে থাপ্পড় মারার ঘটনা বলে। শুদ্ধ তার সাথে কথা বলছে না সেসব বলে। নুসরাত এক হাতে ফারহাকে জড়িয়ে ধরে বলে, আরে বাবা, এত কান্নার কি আছে? সবারই একটু একটু ঝামেলা হয়, তাই বলে হাত পা ছাড়িয়ে কাঁদতে হবে? এমনি ঠিক হয়ে যাবে। শুদ্ধ স্যার এমনিতেও ভালোই আছে। ফারহা নাক টেনে নুসরাতের দিকে তাকিয়ে রেগে বলে, তুই শুদ্ধ ভাইকে ভালো বলছিস কেন? নুসরাত গায়ে হাওয়া খাওয়ার ভঙ্গি করে বলে, নিতে যাচ্ছি না তোর জামাইকে, রিল্যাক্স ফারহা বেবি। ফারহা কান্নামাখা গলায় বলে, শুদ্ধ ভাই আগে কখনো এমন করেনি, আমি ইচ্ছে করে থাপ্পড় দেইনি সত্যি। নুসরাতের মায়া লাগলো। ফারহাকে এক হাতে জড়িয়ে নিয়ে বলল, একটু রেগে আছে, ঠিক হয়ে যাবে, কান্না অফ কর তো। শুদ্ধ চেয়ারে গা এলিয়ে দিয়ে হঠাৎই হেসে ফেলল। এই ফারহার তেরামি এভাবে ছুটবে জানলে কত আগে এসব ডোজ দিত। কি সাংঘাতিক কাজ করেছে, তাকে থাপ্পড় মেরেছে। এসব মানবে না তো? বউ কেন মারবে? শুদ্ধর মেজাজ বেশ ভালো চড়া ছিল। ফারহাকে কাঁদতে দেখে একটু ঠান্ডা হয়েছে। পকেট থেকে ফোন বের করে ফাইজকে কল করে। রিসিভ হলে শুদ্ধ ডেকে ওঠে, দোস্ত বল। কই তুই? কাজে এসেছি। শুদ্ধ অবাক হওয়ার ভান করে বলে, কাজে রাখতে গিয়েছিস? ওয়াও, হাউ কিউট শালা। অতঃপর লজ্জা পাওয়ার ভান করে বলে, কি দুষ্টু রে তুই। যেই বললাম তোর বোন ওর ভার্জিন ঘেটে নেওয়ার জন্য কেঁদে কেটে অস্থির, অমনি পরদিনেই ভাই হয়ে বোনের কান্না সহ্য করতে না পেরে বোনের ভার্জিনিটি নষ্ট করতে উঠে পড়ে লেগেছিস। তোর মতো ভাই তো ঘরে ঘরে দরকার শোনা। ফাইজ রেগে বলে, এই বেয়াদব,
আমি ফারহার বড় ভাই। শুদ্ধ হাসি হাসি মুখ করে বলে, কি কিউট বড় ভাই রে তুই। শালা হিসাবে তো আরো ভেরি ভেরি কিউট। আমাকে শালা বানানোর জন্য কি সুন্দর উঠে পড়ে লেগেছিস। আমার তো বিয়ের শেরওয়ানি বানানো হয়নি সোনা। তোর বোন আমাকে শার্ট প্যান্ট পরে বিয়ে করবে? ফাইজ হতাশ। এই বেয়াদব কোথা থেকে উঠে এসেছিল। শুদ্ধ এবার কিছুটা সিরিয়াস হওয়ার ভান করে বলল, সুন্দর দেখে একটা কাজে আনিস বুঝলি। কাজে টাক হলে কিন্তু বিয়ে করব না। ওর হাওয়া লেগে যদি আমি টাকটুক হয়ে যাই তখন আবার অনেক জ্বালা। ফাইজ ওপাশ থেকে হেসে ফেলল। অতঃপর বলে, তোর বিয়েতে আমি টাক কাজই খুঁজে খুঁজে আনবো, শালা বান্দর। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে থাকে। অতঃপর বলে, বলছি তোর বোনকে একটু স্যাড সং পাঠাতো। কেন? আরে তোর বোন ঘাড়ের তেরা রগে একটু টান দিয়েছি, বেচারি কষ্ট পাচ্ছে। তোর বোনটার কি কষ্ট, ওকে একটু স্যাড সং পাঠাসো না। ফাইজ রেগে বলে, এই বেয়াদব, তুই আবার আমার বোনের পিছে লাগছিস। ওকে কিন্তু এবার আমি সত্যি সত্যি বিয়ে দিয়ে দিব আরেক জায়গায়। শুদ্ধ চেয়ারে হেলান দিয়ে আফসোসের সুরে বলে, ইনায়াটার জন্য যে সেই কষ্ট হচ্ছে জানিস শোনা। তোর পাশার মানচিত্র পাল্টে দিলে বেচারিটা কতই না কাঁদবে। নতুন নতুন জামাইয়ের এই হাল আমার বোনটা কি করে মেনে নিবে। ফাইজ ওপাশে দাঁত কিরমির করে। শুদ্ধ হেসে বলে, পদ্ধতিটা কি বর্ণনা দেওয়া শুরু করব? ফাইজ কল কেটে দেয়। শুদ্ধ এপাশ থেকে শব্দ করে হাসে, একটু পর থামে। ফারহার সাথে এভাবে কথা বলে খারাপ লাগছে, কিন্তু এই মেয়েটাকে সোজা করতে হবে। বিড়বিড় করে, কত জ্বালাইলা ফারহা পাখি, এবার একটু তুমিও জ্বলে যাও। আমি সুযোগ বুঝে ওপর থেকে পানি ছিটিয়ে দেব। সামিয়াটা আসলেই বহুত ভালো, কিন্তু ওর প্রতি তো বোনের ফিলিংস আসে। কথাগুলো বলে নিজেই হেসে ফেলল। ইরফান আর অন্তরার ব্যাপারটা আজ কিছুটা অনুধাবন করলো। ভাবুক ভঙ্গিতে বলল, ফিলিংস ব্যাপারটা অদ্ভুত, হুট করে কার প্রতি যেন এসে যায়। শালা আমাদের মনটাও বেইমানি করে। আমাদের খবর না দিয়ে হুট করে একজনের ওপর পিছলা খায়। চোখ বুজে কপালে আঙুল টোকাতে টোকাতে বিড়বিড় করে, আমার এক পিস ফারহা পাখি, কত ভালোবাসি গো তোমায়। ফারহা চুপচাপ দাঁড়িয়ে আছে ভার্সিটির গেটের সামনে। ডেইলি শুদ্ধ তাকে ডাকে, কিন্তু আজ ডাকলো না, বরং একবারও তাকালো না ফারহার দিকে। ফারহার চোখ আবারও ভিজে যায়। সে আবারও শুদ্ধর দিকে এগিয়ে গেলে শুদ্ধ তার আগেই তার গাড়িতে উঠে বসে। ফারহাকে সরাসরি অ্যাভয়েড করলো। একটুও সময় নষ্ট না করে শুদ্ধ গাড়ি স্টার্ট দেয়। সামনের আয়নায় রাস্তার পাশে দাঁড়ানো ফারহার দিকে একটু দেখে হাসে। পকেট থেকে ফোন বের করে ইরফানকে বলে ফারহাকে নিয়ে তাদের বাড়িতে যেতে। ফারহা বেশ অনেকক্ষণ চুপ করে সেখানে দাঁড়িয়ে রইল। এরপর উল্টো পথে একা একা হাঁটতে থাকে, মাথা নিচু করে। একটু পর পর চোখের পানি মুছে নেয়। মাথা কেমন যেন ঘুরছে, জ্বর বেড়েছে হয়তো। বেশ অনেকক্ষণ হাঁটতে হাঁটতে হঠাৎই ফারহার হাত ধরে কেউ জোরে টান দেয়। ফারহা দ্রুত মাথা তুলে মায়েরাকে দেখে অবাক হয়। মায়েরা ভীত কণ্ঠে বলে, কিভাবে হাঁটছিলে আপু? এক্ষুনি তোমাকে ওই গাড়িটা মেরে দিচ্ছিল। ফারহা দ্রুত চোখ মুছে জোরপূর্বক হাসার চেষ্টা করলো। অতঃপর বলে, তুমি এখানে? মায়েরা পিছন দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলে, ওই তো আমার কলেজ। তুমি এই দিকে এসেছো যে? ফারহা মৃদু স্বরে বলে, এমনি। মায়েরা ফারহার চোখ মুখ লাল দেখলো। ফারহার হাত ধরে অবাক হয়ে বলে, আপু তোমার গায়ে তো জ্বর। ফারহা মাথা নেড়ে বলে, প্রবলেম নেই। মায়েরা আশেপাশে তাকালো। ইরফান যে কই, ভাবলো এগিয়ে যাওয়া যাক। অতঃপর ফারহার হাত ধরে বলে, আসো আপু, উনি এক্ষুনি চলে আসবে, তোমাকে রেখে আসবে, এসো। ফারহা নিষেধ করলো না। ফাইজ আজ বাসায় নেই, শুদ্ধ তো নিয়ে গেল না। ইরফান তার বড় ভাইয়ের মতোই, উল্টে সে ইরফানকে বললেই ইরফান তাকে পৌঁছে দিবে। মায়েরা রাস্তার ডান পাশে বাঁ পাশে ফারহা। মায়েরা সামনের দিকে এক পা রাখতে হঠাৎ জোরে সোরে এক ধাক্কা খেয়ে রাস্তার মাঝে পড়ে যায়। ফারহা চোখ বড় বড় করে তাকায়। দ্রুত মায়েরার দিকে এগিয়ে গিয়ে হাঁটু মুড়ে বসে মায়েরার কাঁধ ধরে বলে, মায়েরা ঠিক আছো? মায়েরা চোখ খিচিয়ে নিয়েছে। হাঁটুতে আর হাতের তালুতে বেশ ব্যথা পেয়েছে, সাথে কোমরেও মনে হয় ভালোই ব্যথা পেয়েছে। বেশ অনেকটা বেগ পুহাতে হাত পিছঝালা রাস্তা থেকে তুলে বসে। নাসিম দ্রুত গাড়ি থেকে বেরিয়ে এসে রাস্তায় মায়েরাকে দেখে বিস্মিত দৃষ্টিতে তাকায়। বিচলিত কণ্ঠে বলে, সরি সরি বারবিডল, অনেক ব্যথা পেয়েছো নাকি? পরিচিত কণ্ঠ পেয়ে মায়েরা মাথা তুলে তাকায়। নাসিমকে দেখে বুঝলো এই লোকের গাড়ির সাথে ধাক্কা খেয়ে সে পড়েছে। বিরক্ত কণ্ঠে বলে, না আঙ্কেল, খুব আরাম পেয়েছি। নাসিম তবদা খেয়ে চেয়ে আসে, অদ্ভুতভাবে আওড়ায়, আঙ্কেল?
মায়েরা নাসিমের এক্সপ্রেশন দেখে মাথা নিচু করে একটু হাসলো। এই লোকটাকে তার বরাবরই বিরক্ত লাগে, কেমন অদ্ভুত নামে ডাকে। ফারহা বোকা চোখে একদম মায়রার দিকে তাকায়, আরেকবার নাসিমের দিকে তাকায়। মায়েরা একা একা উঠতে নিলে নাসিম নিচু হয়ে মায়েরাকে ধরতে চায়, সাথে বলে, আমি তোমাকে হেল্প করছি বারবিডল। মায়েরা কিছু বলার আগে ইরফানের শক্ত কণ্ঠ ভেসে আসে, ডোন্ট টাচ হার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছো তোমরা সবাই? আচ্ছা, আমি যে তোমাদের কথা চিন্তা করে প্রতিদিন একটা ভিডিওর মধ্যে 2টা করে পর্ব দিচ্ছি, প্রতিদিন 50 মিনিটের করে একটা পর্ব দিচ্ছি, তাছাড়াও নতুন চ্যানেলে 2টা করে নতুন উপন্যাস দিচ্ছি, তারপরেও কেন তোমরা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করছো না, রেসপন্স করছো না? আর 2 দিন পরে তো আমি আর ভিডিও দিতে পারবো না হয়তো, কারণ আমার একদম ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা। যদি ডাব্বা খাই তাহলে তো শেষ, পাশ করতে হবে, তাই না বলো? তারপরেও আমি পরীক্ষার মাঝে মাঝে আমি প্রতিদিন না পারি মাঝে মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করব। শুধু তোমরা আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করো, আমি যেন পরীক্ষায় একটা মোটামুটি ভালো রেজাল্ট করি বলার মতো। আর আমি তোমাদের কথা চিন্তা করে প্রতিদিন বড় বড় ভিডিও দিচ্ছি, 2-3টা উপন্যাস দিচ্ছি, কিন্তু এইদিকে আমার আইসিটি প্র্যাকটিক্যাল পড়ে আছে। আজকে কী বার? আজকে বৃহস্পতিবার। রবিবারে আমাকে আইসিটি প্র্যাকটিক্যাল জমা দিতে হবে। আর আইসিটি প্র্যাকটিক্যালের মধ্যে যে এত চিত্র, একটা প্রশ্ন লিখতে গেলে, একটা ব্যবহারিক নাম্বার 1 লিখতে গেলে 6-7টা করে চিত্র, তাও কম্পিউটারের স্ক্রিনের, ওইগুলো আমি লিখব কি করে? কেউ যদি আমাকে আইসিটি প্র্যাকটিক্যালটা লিখে দিত, আমি তার প্রতি অনেক কৃতজ্ঞ থাকতাম। মনে হচ্ছে যেন আমার চারিপাশে একদম সবকিছু আমাকে একদম টাইট করে ধরছে, আমি কোনো দিকে বেরই হতে পারছি না। যাই হোক, দুঃখের কথা আর না বলি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।